আসসালামু আলাইকুম। কমন ল্যাপটপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আছি জান্নাতারা জুনিয়ে। বর্তমানে অধ্যয়নরত আছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি ল ডিপার্টমেন্টে। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো ভার্সিটি অ্যাডমিশনের সাধারণ জ্ঞানের খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে। যদিও সাধারণ জ্ঞানের বিষয়টি বোঝার চেয়ে বেশি মেমোরাইজের, সেক্ষেত্রে আমরা আমাদের এই সমস্ত ইভেন্ট গুলা একটু মনে রাখার চেষ্টা করবো। তো মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু কোনো একটা ইন্ডিভিজুয়াল ইভেন্ট না। অনেকগুলো ঘটনাক্রম, অনেকগুলো আন্দোলনের পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে অবশেষে হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তো আজকে আমরা কথা বলবো ১৯৭১ সালের ২৫শে মার্চ থেকে। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালো রাতে পাক হানাদার বাহিনী অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে বাংলার নিরীহ মানুষের। ওই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পূর্বে তিনি ওয়্যারলেস যোগে বলেন, "ইট ইজ মেবি মাই লাস্ট মেসেজ। ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট।" এই যে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ বাংলাদেশ স্বাধীন, এটার মাধ্যমে উনি স্বাধীনতার ঘোষণা করেন। আজকে থেকে বাংলাদেশ স্বাধীন, অর্থাৎ ২৫শে মার্চ কালো রাতে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন এবং শুরু হয়ে যায় যুদ্ধ। তো ১৯৭১ সালে এই যে ২৫শে মার্চের যুদ্ধটা শুরু হয়, এর পূর্বে কিন্তু অনেকগুলো ঘটনা থাকে যার পরিপ্রেক্ষিতে এই কালো রাতে নৃশংস হত্যাযজ্ঞ পাক হানাদার বাহিনী চালায়। তো সেটার জন্য আমাদেরকে যেতে হবে মার্চের শুরুতে, অর্থাৎ ২ মার্চ। ডাকসু ভিত্তিক আসম আব্দুর রব প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তখনও তো আমরা পাকিস্তানের অংশ ছিলাম, অর্থাৎ আমরা পূর্ব পাকিস্তান হিসেবে ছিলাম। তো পাকিস্তানের পতাকা বাদ দিয়ে আমরা আমাদের একটি নিজের পতাকা তৈরি করলাম, যেখানে আসলে বাংলাদেশের মানচিত্রের ছবি দেওয়া ছিল। এই পতাকার মাধ্যমে আমরা আমাদেরকে স্বাধীন হিসেবে ঘোষণা করেছিলাম। প্রথমবারের মতো এই যে পতাকাটা উত্তোলন করা, এটা হচ্ছে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ঢাবির কলা ভবনের বটতলায় এবং বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেওয়া হয়। পরদিন ৩ মার্চ প্রথম শহীদ হয় শঙ্কু মজুমদার। প্রশ্নে আসতে পারে যে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ কে? সেক্ষেত্রে উত্তর হবে শঙ্কু মজুমদার। জন্ম কোথায়? গোলপাড়া, রংপুর। ছাত্র ছিলেন কৈলাস রঞ্জন উচ্চ বিদ্যালয়। পরবর্তীতে ৭ মার্চের ভাষণ, রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ। ৭ মার্চের ভাষণের কিন্তু একটি প্রেক্ষাপট ছিল। প্রেক্ষাপটটি হলো ১৯৭০ সালে একটা ইলেকশন হয় এবং এই ইলেকশনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তবে তৎকালীন পাকিস্তান সরকার আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তরে অস্বীকার করে। তারা ক্ষমতা হস্তান্তর করতে চায় না এবং ৩ তারিখে যখন অধিবেশন ডাকা হয়, সেটিও ১ মার্চ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। সেজন্য জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং অবশেষে ৪ দফা দাবি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দেয়। এরপর ১২ মার্চ ঢাবির কলাভবনে আয়োজিত সভায় পুটিয়া কামরুল হাসানের আহ্বানে শাপলাকে বাংলাদেশের জাতীয় ফুল নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই যে শাপলা বর্তমানে বাংলাদেশের জাতীয় ফুল, এটি প্রথম এটি প্রথম সিদ্ধান্ত গ্রহণ করা হয় কবে? এটা প্রশ্ন আসতে পারে। তখন আমরা উত্তর করবো ১২ মার্চ। পরবর্তীতে ১৯শে মার্চ। ১৯শে মার্চ থেকে প্রশ্ন আসতে পারে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে কে? সেক্ষেত্রে উত্তর হবে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মূল স্থান গাজীপুরের জয়দেবপুরে পাকিস্তানিদের বিরুদ্ধে। পরবর্তীতে ২৩শে মার্চ। পাকিস্তান দিবসে পাকিস্তানের জাতীয় পতাকার পরিবর্তে পূর্ব পাকিস্তানের অফিস, আদালত সহ সর্বত্র বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়। এটা হচ্ছে ২৫শে মার্চের ইভেন্ট। এরপর ২৩শে মার্চ পাকিস্তান দিবসে পাকিস্তানের জাতীয় পতাকার পরিবর্তে পূর্ব পাকিস্তানের অফিস, আদালত সহ সর্বত্র বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়। পরবর্তী ইভেন্ট হচ্ছে ২৫শে মার্চ। ২৫শে মার্চ রাতে কি হয়? ২৫শে মার্চ রাত ১১টায় নিরীহ মানুষের উপর, ঘুমন্ত মানুষের উপর আক্রমণ শুরু করে পাক বাহিনী এবং অসংখ্য মানুষ হত্যা করে। তো এটার প্রথম আক্রমণের শিকার হয় রাজারবাগ পুলিশ লাইন, বিডিআর পিলখানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এই পুরো ইভেন্টটাকে এরা নাম দেয় অপারেশন সার্চ লাইট, অর্থাৎ ২৫শে মার্চ অপারেশন সার্চ লাইট শুরু হয়। এরপর ২১শে নভেম্বর ভারতের মিত্র বাহিনী এবং বাংলাদেশের মুক্তিবাহিনী মিলে তৈরি হয় যৌথ বাহিনী। উদ্দেশ্য ছিল বাংলাদেশের যে সশস্ত্র আক্রমণ সেটাকে আরো জোরদার করে তোলা। বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস ঘোষণা করা হয় ২১শে নভেম্বরকে। অবশেষে আমাদের বহুলকাঙ্ক্ষিত বিজয়, আমাদের স্বাধীনতা অর্জন ১৬ই ডিসেম্বর। ১৬ই ডিসেম্বর পাক বাহিনী প্রায় ৯৩,০০০ সৈন্য নিয়ে আমাদের কাছে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করে বিকাল ৪টা ৩১ মিনিটে এবং এখানে পাকিস্তানের পক্ষ থেকে স্বাক্ষর করে জেনারেল নিয়াজি এবং বাংলাদেশের পক্ষ থেকে এখানে নেতৃত্ব দেয় একে খন্দকার। অন্যদিকে যৌথ বাহিনীর পক্ষ থেকে এখানে স্বাক্ষর করে জগজিৎ সিং অরোরা
এবং এই দিন আতুল মুনি ওসমানী খুবই সিগনিফিকেন্ট একজন মানুষ। তিনি এই দিন অনুপস্থিত ছিলেন কারণ তিনি এই দিন সিলেটে ছিলেন। পরবর্তী ইভেন্ট হচ্ছে 17ই ডিসেম্বর। এই দিন আমাদের মারামারির অবসান, অর্থাৎ শেষ শহীদ, মুক্তিযুদ্ধের শেষ শহীদ তুসলিম, যার সমাধি কোথায়, যাকে মৌচাক সমাহিত করা হয়। শহীদ ফারুক তুসলিম স্মৃতি চত্বর মৌচাকে অবস্থিত তার সমাধি। 7 মার্চের ভাষণে 4টা দফা ছিল। প্রথম দফা চলমান সামরিক আইন প্রত্যাহার, দ্বিতীয় সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া, তৃতীয় গণহত্যার তদন্ত করা এবং চতুর্থ বা সর্বশেষ দফা ছিল নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমি আগেই বললাম যে 1970 সালে যে ইলেকশনটা হয় সেখানে আওয়ামী লীগ জয়লাভ করলেও পাকিস্তানি সরকার তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় না। সেই জন্য নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর ছিল এইটা একটি অন্যতম দাবি। তো এই 7ই মার্চের যে ভাষণ, এই ভাষণটা মোটামুটি 23 মিনিটের ছিল। তবে রেকর্ড করা হয়েছে 18 থেকে 19 মিনিটের মতো। এই ভাষণটা দেওয়া হয় বিকেল বেলা এবং এই ভাষণটা শুধুমাত্র যে বাংলাদেশি ঐতিহাসিক বাংলাদেশের গুরুত্ব রয়েছে এমন না, এটি কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ইউনেস্কো 7ই মার্চের ভাষণকে ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় কবে? 23 অক্টোবর 2017। ইউনেস্কোর প্রথম নারী মহাপরিচালক ইরিনা বোকোভা ভাষণকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে। কবে করে? ইউনেস্কোর 39তম অধিবেশনে। ইউনেস্কোর এ যাবৎ স্বীকৃতিপ্রাপ্ত 427টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে প্রথম অলিখিত ভাষণ হলো এই 7 মার্চের ভাষণ, অর্থাৎ 78টি ভাষণের মধ্যে 48তম। এটা নিয়ে কিছু সাহিত্যকর্ম আছে এবং কিছু বিখ্যাত মানুষও কিন্তু এটা নিয়ে কথা বলেছে। যেমন 7ই মার্চের এই ভাষণ নিয়ে আম নেলসন ম্যান্ডেলা বলেছেন যে 7ই মার্চের ভাষণ আসলে ছিল স্বাধীনতার মূলধনী। স্বাধীনতার ঘোষণা 25শে মার্চ 1971 বৃহস্পতিবার দিবাগত রাত 1টা 30 মিনিটে বঙ্গবন্ধুকে 32 নং বাসা থেকে গ্রেফতার করা হয়। বন্দী হওয়ার পূর্বে রাত 12টা 20 মিনিট, 12টা বেজে গেছে মানে কি আরেকটা দিন শুরু হয়ে গেছে। এই জন্য 12টা 20 মিনিটে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন ইংরেজিতে ওয়্যারলেস বার্তার মাধ্যমে, যেটা একটু আগে বললাম যে ফ্রম টুডেই বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, ওটাই ছিল ইংরেজিতে ওয়্যারলেস এর মাধ্যমে স্বাধীনতার ঘোষণা। 26শে মার্চ 1971 চট্টগ্রাম থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ঘোষণা দেন। পরবর্তীতে 27শে মার্চ 1971 জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। স্বাধীনতার ঘোষণা বার্তা সারা দেশে প্রচার করে ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলস। তো এইখানে এই যে স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান, এই জায়গাটা ইম্পর্টেন্ট। কে দেয়? জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেয় এবং কবে দেয়? 27শে মার্চ 1971। এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখতে হবে। এরপর আমরা দেখবো মুজিবনগর সরকার। 10 এপ্রিল 1971 মুজিবনগর সরকার গঠিত হয়। নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিনিধিগণ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় একত্রিত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে। একই দিনে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাদেশ জারি করা হয়। তো মুজিবনগর সরকারের সবচেয়ে জরুরি বিষয় পরীক্ষার জন্য সেটি হচ্ছে কে কোন পদে ছিল। যেমন রাষ্ট্রপতি পদে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তখন পাকিস্তানে বন্দী ছিল, সেজন্য কিন্তু একজন রাষ্ট্রপতি এখানে দরকার ছিল। তো সেজন্যই অস্থায়ী রাষ্ট্রপতি নির্বাচন করা হয় এবং তিনি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। একই সঙ্গে তিনি উপরাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী। মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী এ কামরুজ্জামান। এই ব্যাপারগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে, পুরো চারটা সুন্দর করে আমাদের মুখস্থ করতে হবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সুবিধার্থে বাংলাদেশের যে পুরো অঞ্চল, পুরো এরিয়াকে 11টি ভাগে ভাগ করা হয় এবং এই 11টা সেক্টরের মধ্যে 11টা সেক্টর যে আমাদের টানা মুখস্থ করতে হবে এমন না, পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফো আমাদের মনে রাখতে হবে। যেমন সবচেয়ে বড় সেক্টর কোনটা ছিল? সবচেয়ে বড় সেক্টর ছিল 1 নম্বর সেক্টর। সবচেয়ে ছোট সেক্টর কে ছিল? সবচেয়ে ছোট ছিল 5 নম্বর সেক্টর। পরবর্তীতে প্রথম স্বাধীন সেক্টর হয় 8 নম্বর সেক্টর। এটা কিন্তু মাথায় রাখার বিষয়। প্রথম স্বাধীন কে হয়? 8 নম্বর সেক্টর। 2 নম্বর সেক্টরের অধীনে ছিল ঢাকা এবং সুন্দরবন ছিল 9 নম্বর সেক্টরের অধীনে। বঙ্গোপসাগর ছিল 10 নম্বর সেক্টরের অধীনে। একমাত্র সদর দপ্তর বাংলাদেশে, সেটি হচ্ছে 6 নম্বর সেক্টর। তবে যেহেতু এটা মুক্তিযুদ্ধের সময় করা হয়েছিল যুদ্ধের সুবিধার্থে, সেজন্য যুদ্ধ শেষ, সেক্টর শেষ। অর্থাৎ 1972 সালের 12ই ফেব্রুয়ারি সকল সেক্টরকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর কিছু ফোর্স ছিল এবং এই ফোর্স গুলার অধিনায়ক কে ছিল, তাদের সদর দপ্তর কি ছিল, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা মুক্তিবাহিনীর ফোর্স ছিল: জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স। এবং জেড ফোর্স এর যে অধিনায়ক ছিলেন তিনি ছিলেন মেজর জিয়াউর রহমান। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে মেজর জিয়াউর রহমান কোন ফোর্সের বা জেড ফোর্স এর অধিনায়ক কে ছিলেন, অথবা এর সদর দপ্তর কোথায় ছিল, যেমন তেলঢালা। এগুলো হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরবর্তীতে মুক্তিবাহিনীর ফোর্স কে ফোর্স, মেজর খালেদ মোশাররফ। মেজর খালেদ মোশাররফ এটার সদর দপ্তর ছিল আগরতলা। এস ফোর্সে কে ছিল, মেজর কে এম শফিউল্লাহ, হাজামারা এনার সদর দপ্তর ছিল। এগুলো আমরা একদম টানা মুখস্থ রাখবো। পরবর্তীতে আমরা দেখবো কিছু আঞ্চলিক বাহিনী। আঞ্চলিক বাহিনীর মধ্যে ছিল কাদেরিয়া বাহিনী, হেমায়েত বাহিনী, আফসার বাহিনী, লতিফ মির্জা বাহিনী, আকবর বাহিনী, বাতিল বাহিনী, হালিম বাহিনী, জিয়া বাহিনী। এবং এদের কিছু অঞ্চল আছে, যেমন কাদেরিয়া বাহিনী কোথায় ছিল, টাঙ্গাইলের। হেমায়েত বাহিনী কোথায়, গোপালগঞ্জ বা বরিশাল। আফসার বাহিনী ভালুকা, ময়মনসিংহ। এভাবে পুরো এই পুরো ছকটা আমাদের মুখস্থ রাখতে হবে। পরবর্তীতে আছে ক্রাক প্লাটুন। ক্রাক প্লাটুন কিন্তু মুক্তিযুদ্ধে খুবই ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে। ক্রাক প্লাটুনের ইম্পর্টেন্স ইম্পর্টেন্ট যে কাজগুলো ছিল বা অভিযানগুলো ছিল, তাদের মধ্যে অন্যতম হচ্ছে অপারেশন গ্যানিড, পেট্রোল পাম্প, অ্যাটাক অন দ্য মুভ, ডেস্টিনেশন আননোন। এ ধরনের অনেকগুলো আহ, অভিযান তারা চালিয়েছে। তবে সবচেয়ে বড় যেটা ছিল সেটা হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যে বিস্ফোরণটা ঘটায় তারা, সেটা। যাই হোক, তো ক্র্যাক প্লাটুন গঠনে যারা ভূমিকা রাখে তাদের মধ্যে দুজনের নাম এখানে আমি দিয়েছি। একটা হচ্ছে খালেদ মোশাররফ, আরেকজন হচ্ছে এটিএম হায়দার। এনারা ক্র্যাক প্লাটুন তৈরিতে অনেক বড় ভূমিকা রাখে এবং এটা তৈরি হয় ঢাকায়, অর্থাৎ 2 নম্বর সেক্টরে। আক্রমণ পদ্ধতি ছিল হিট অ্যান্ড রান। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অন্যতম সদস্য যারা ছিল তারা হচ্ছে পপ সম্রাট আজম খান, ক্রিকেটার শহীদ জুয়েল, শিল্পী শাফি ইমাম রবি। শিল্পী শাফি ইমাম রবি, এটা আমাদের মনে রাখতে হবে। সুরকার আলতাফ মাহমুদ, চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। এনারা ছিলেন এখানকার অন্যতম সদস্য। তো ক্র্যাক প্লাটুন এটা নিয়ে কিন্তু অনেকগুলা সাহিত্যকর্মও আছে আমাদের। যেমন হুমায়ুন আহমেদের লেখা আগুনের পরশমণি, এটা কিন্তু ক্র্যাক প্লাটুন নিয়ে। আরেকটা আছে আনিসুল হকের লেখা মা। এই দুইটা কিন্তু ক্র্যাক প্লাটুন নিয়ে এবং তাদের সদস্যদের বীরত্ব গাথা নিয়ে সাহিত্য। ওনারা অনেকগুলা অপারেশন করেছে, তার মধ্যে মোট ঢাকায় 82টি অপারেশন তারা পরিচালনা করে। মুক্তিযুদ্ধকালীন গুরুত্বপূর্ণ আর কিছু অপারেশন আমরা দেখবো, সেটা হচ্ছে অপারেশন সার্চলাইট, যেটা আমরা দেখলাম অলরেডি যে 25শে মার্চ 1971 বৃহস্পতিবার রাতে করা হয়। তো এটার কিছু নতুন ইনফো হচ্ছে, নীল নকশা তৈরি করা হয় 18ই মার্চ। নীল নকশা প্রণীত কে থাকে, রাও ফরমান আলী, টিক্কা খান, জামশেদ। সার্বিক পরিকল্পনা কে করে, জেনারেল টিক্কা খান। এবং ঢাকায় এর মূল দায়িত্বে থাকে রাও ফরমান আলী। ঢাকার বাইরে থাকে খাদেম হোসেন রেজা। এরপরে হচ্ছে অপারেশন বিলিত জোট। 22শে ফেব্রুয়ারি 1971 বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা না দিয়ে সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে সামরিক শাসনে ফিরে যাওয়ার যে ষড়যন্ত্র, সেটাই হচ্ছে অপারেশন বিলিত জোট। এরপর আসে অপারেশন বিগ বার্ড। এটা হচ্ছে 25শে মার্চ 1971 মধ্যরাতে বঙ্গবন্ধুকে যে গ্রেফতার করা হয়, এই গ্রেফতারের এই ইভেন্টটাকে বলা হচ্ছে অপারেশন বিগ বার্ড, দ্য বিগ বার্ড ইন কেস। অর্থাৎ বঙ্গবন্ধুকে অনেক বড় পাখি হিসেবে দেখা হচ্ছে এবং তাকে যখন আমি আটক করলাম একটা কেসের মধ্যে রাখছি, তখন এটাকে নাম দিচ্ছে অপারেশন বিগ বার্ড। পরবর্তীতে অপারেশন চেঙ্গিস খান। এই অপারেশন চেঙ্গিস খান হয় হচ্ছে 3 ডিসেম্বর 1971। পাকিস্তান ভারতের উপর যেই বিমান হামলা করে তার সাংকেতিক নাম দেয় এই অপারেশন চেঙ্গিস খান। এবং বাঙালিও কিন্তু নৌবাহিনীর পানিপথে হামলা করে, অর্থাৎ বাঙালি নৌবাহিনী কর্তৃক যে হামলাটা হয় 10 নম্বর সেক্টরে, সেটা ছিল অপারেশন জ্যাকপট। পরবর্তীতে অপারেশন ক্লোজ ডোর, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় আমরা আপামর জনতা, অর্থাৎ সাধারণ মানুষ, পুলিশ আর্মি এদের বাদেও কিন্তু অনেক সাধারণ মানুষ লড়াই করে এবং তাদের কাছে আমরা অস্ত্র দিয়েছিলাম যুদ্ধ করার জন্য। তো এই অস্ত্রগুলো পরবর্তী সময় আমাদের উদ্ধার করা জরুরি ছিল, যেহেতু যুদ্ধ শেষ, অস্ত্র উদ্ধার করা শেষ, তো সবকিছু ক্লোজ। এই জন্য এটার নাম হচ্ছে অপারেশন ক্লোজ ডোর। অপারেশন ক্লোজ ডোর এটা হচ্ছে যুদ্ধ পরবর্তীকালে অস্ত্র উদ্ধার অভিযান। এরপর আমরা দেখবো কিছু বীরত্ব সূচক খেতাব। 1973 সালে 15ই ডিসেম্বর বাংলাদেশ সরকার প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী বীরত্ব সূচক খেতাব প্রাপ্ত সর্বমোট মুক্তিযোদ্ধা ছিল 676 জন।
ছিল বলতে পরবর্তীতে এটা পরিবর্তন করা হয়। ২০২১ সালে বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডিত ৪জন খুনির বীরত্বসূচক বা রাষ্ট্রীয় খেতাব বাতিল করে বর্তমানে মোট খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়ায় ৬৭২ জন। তো আমরা এটার ক্রমটা একটু দেখি যদি। প্রথমেই হচ্ছে বীরশ্রেষ্ঠ, এটা হচ্ছে সবচেয়ে বেশি সম্মান, এবং এখানে হচ্ছে ৭৩ এর গ্যাজেট অনুযায়ী ৭ জন, বর্তমানেও ৭ জন। ৭ জনের নামটা আমাদের টানা মুখস্থ রাখতে হবে। আমি একবার একটু বলে যাই। ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, সিপাহী মোস্তফা কামাল, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, সিপাহী হামিদুর রহমান, ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল রুহুল আমিন এবং মহিউদ্দিন জাহাঙ্গীর। এই ৭ জনের বীরশ্রেষ্ঠ খেতাব, এবং এই ৭ জনের নাম আমরা একদম টানা মুখস্থ রাখবো। দ্বিতীয় সর্বোচ্চ যে পদবিটি আছে বা যে সম্মানটি আছে সেটা হচ্ছে বীর উত্তম। বীর উত্তম হচ্ছে ৬৮ জন, তবে বর্তমানে এর সংখ্যা ৬৭ জন। বীর উত্তমের জায়গায় একটা মজার গল্প আছে। এখানে এই যে ৬৮ জন বীর উত্তম, এদের মধ্যে একজনকে পরবর্তীতে বাদ দেওয়া হয়। তিনি হচ্ছেন শরীফুল হক ডালিম। শরীফুল হক ডালিমকে বঙ্গবন্ধু হত্যা মামলায় খুনি দায়ের করে তাকে তার যে বীর উত্তম সম্মান সেটা থেকে বাতিল করা হয়। তারপরে এখানে ৬৭ জন হয়ে যায়। তবে এখানে একটা মজার ব্যাপার, যেটা মজার গল্প হচ্ছে, এখানে একজন আছে এই ৬৭ জনের মধ্যে যিনি মুক্তিযুদ্ধ করে, অর্থাৎ ১৯৭১ সালে সশস্ত্র যুদ্ধে যোগদান করে যুদ্ধ করার মাধ্যমে এই সম্মানটি অর্জন করেন। তিনি সম্মানটি অর্জন করেছেন ১৯৭৫ সালে। ১৯৭৫ সালে যখন ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, তখন তিনি তার দেহরক্ষী ছিলেন, এবং অ্যাজ আ দেহরক্ষী তিনি খুবই ভালো পারফরমেন্স করেন, যার জন্য তার এই বীরত্ব গাথার জন্য তাকে পরবর্তীতে বীর উত্তম এই সম্মানটি দেওয়া হয়। এরপর আছে বীর প্রতীক। বীর প্রতীক ১৭৫ জন ছিল ৭৩ এর গ্যাজেট অনুযায়ী। তবে পরে হচ্ছে নূর চৌধুরীকে বাদ দিয়ে এটাকেও হচ্ছে বঙ্গবন্ধু হত্যা মামলায় খুনি দায়ের করা হয়, এই জন্য বাদ দিয়ে এখন বর্তমানে ১৭৪ জন। এছাড়াও বঙ্গবন্ধু হত্যা মামলায় খুনি দায়ের করা আরো ২ জন ছিল যারা বীর প্রতীক ছিলেন, তাদেরকে বাদ দিয়ে ৪২৬ থেকে বর্তমানে ৪২৪ জন বীর প্রতীক করা হয়েছে। তো বর্তমানে মুক্তিযুদ্ধের এই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ৬৭২ জন। প্রথম খেতাবপ্রাপ্ত ব্যক্তি, এই যে ৪২৬, ৬৮ এগুলো তো মনে রাখতে সম্ভব না, কিন্তু প্রথম কারা সেটা আমাদের মনে রাখতে হবে। বীর উত্তম লে কর্নেল আব্দুর রব, চিফ অফ স্টাফ। বীর বিক্রম প্রথমকে মেজর খন্দকার নাজমুল হুদা, এবং প্রথম বীর প্রতীক হচ্ছে মোহাম্মদ আব্দুল কদির। নারী বীর প্রতীক প্রথম হচ্ছে যে ক্যাপ্টেন সেতারা বেগম। একমাত্র বিদেশি বীর প্রতীক ছিল WH ওডারল্যান্ড। একমাত্র আদিবাসী বীর বিক্রম ছিলেন ইউকেজি বার্মা। ৬ নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছিলেন। এরপর মজার গল্পটা, এই যে ব্রিগেডিয়ার জামিল, যেটা আমরা বললাম যে উনি যুদ্ধ করার মাধ্যমে বীর উত্তম হন নাই, এ হচ্ছে আম, দেহরক্ষী হিসেবে সাহসিকতার জন্য হয়েছে, সেটা এখানে আছে। এরপর হচ্ছে স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি। স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি নিয়ে আমাদের একটু কষ্ট করে অনেক কিছু মনে রাখতে হবে, যেমন প্রথম এশিয়ার প্রথম দেশ হিসেবে এবং প্রথম দেশ হিসেবে স্বাধীন বাংলাদেশ হিসেবে কে প্রথম স্বীকৃতি দেয় বাংলাদেশকে। এটা হচ্ছে দুইটা আছে এখানে, একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। প্রথমে আছে ভুটান ৬ ডিসেম্বর, এটা হচ্ছে ১৯৭১। আবার ভারত, ইনিও ৬ ডিসেম্বর ১৯৭১। তো প্রথম দেশ ভুটান এবং দ্বিতীয় দেশ ভারত। প্রথম আরব মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে ইরাক, ৮ জুলাই ১৯৭২ স্বীকৃতি দান করে। প্রথম মুসলিম অনারব আফ্রিকান দেশ হিসেবে সেনেগাল ১ ফেব্রুয়ারি ১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি দেয়। প্রথম দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম দেশ হিসেবে মালয়েশিয়া ২৫ ফেব্রুয়ারি ১৯৭২ স্বীকৃতি দেয়। প্রথম দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হিসেবে মিয়ানমার ১৩ জানুয়ারি ১৯৭২ এই স্বীকৃতি দেয়। প্রথম ইউরোপীয় কান্ট্রি হিসেবে বা সমাজতান্ত্রিক দেশ হিসেবে পূর্ব জার্মানি ১১ জানুয়ারি ১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। দ্বিতীয় ইউরোপীয় দেশ হিসেবে পোল্যান্ড ও বুলগেরিয়া ১২ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দান করে। এছাড়া আরো একটা চার্ট আছে, এই সবগুলো আসলে তোমাদেরকে টাকা মুখস্থ রাখতে হবে। প্রথম উত্তর আমেরিকান দেশ, দক্ষিণ আমেরিকান দেশ, ওশেয়ান, মধ্যপ্রাচ্য, এই সবগুলো আসলে মুখস্থ রাখতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে সর্বশেষ স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি। সর্বশেষ স্বীকৃতি প্রদানকারী দেশ হচ্ছে চীন। চীনের চীন হচ্ছে ১৫০তম দেশ হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৩১ আগস্ট ১৯৭৫। পাকিস্তানে ২২ ফেব্রুয়ারি, পাকিস্তান আমাদেরকে কবে স্বীকৃতি দেয়, যাদের সঙ্গে আমরা এত যুদ্ধ করলাম, তারা আমাদেরকে স্বীকৃতি দেয় ২২ ফেব্রুয়ারি
৭৪ বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং ওই বছরই বঙ্গবন্ধু ওআইসি সম্মেলনে যোগ দেওয়ার জন্য পাকিস্তানে যান। ভুটান না ভারত দুজনই যেহেতু ৬ই ডিসেম্বর সেহেতু ভুটান নাকি ভারতকে আগে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। আসলে নথিপত্র ঘেঁটে দেখা যাবে যে ভারত বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয়। যদিও বাংলাদেশ সরকার বলেছে ভুটান বাংলাদেশকে সবার আগে স্বীকৃতি দিয়েছে। এক্ষেত্রে একটু কন্ট্রোভার্সি তৈরি হয়, একটু কনফিউশন তৈরি হয়। তবে পরীক্ষায় দুটোই উত্তর হতে পারে। যদিও সরকার বলেছে যে ভুটান সবার আগে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে পূর্ব জার্মানি যে বাংলাদেশকে স্বীকৃতি দেন প্রথম ইউরোপীয় দেশ। তো এটা যদি পরীক্ষায় আসে এবং পরীক্ষায় যদি পূর্ব জার্মানি অপশনের মধ্যে না থাকে তখন পোল্যান্ড কিংবা বুলগেরিয়া উত্তর করতে হবে। আজকের জন্য এতটুকুই ছিল এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।